বাড়ি ফিরছে নগরবাসী। ট্রেনে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট। ঈদে রাজধানী ফাঁকা হয়ে যাওয়ায় ছিনতাই, চুরিসহ নানা অপরাধ বেড়ে যাওয়ার শঙ্কা। নিরাপত্তা বাড়ানোর দাবি সতর্ক আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এখনো নিশ্চিত নজরদারির বাইরে গুলশানের বেশ কয়েকটি প্রবেশপথ। নিরাপত্তা ব্যবস্থায় আশ্বস্ত হতে পারছেন না এলাকাবাসী, তবে আছে তল্লাশির নামে হয়রানির অভিযোগ। ময়মনসিংহের বেলতলিতে পিকআপ খাদে পড়ে নিহত 5, আহত আরো অন্তত 10 জন। এবং সরকারি যাত্রীবাহী স্টিমারের স্টাফ কেবিনগুলোতে অবৈধভাবে যাত্রী পরিবহনের অভিযোগ, কর্তৃপক্ষ নির্বিকার। সময় সংবাদের সঙ্গে আছি আমি শাতিলা শর্মিন। চাঁদ দেখার উপর নির্ভর করে আগামীকাল অথবা পরশুদিন ঈদ। প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে অনেকেই ছুটছেন বাড়ির পথে। সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরমুখো মানুষের ভিড়। গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে ট্রেনে যারা আগাম টিকিট সংগ্রহ করতে পারেননি তারা ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে চড়ে নারীর টানে বাড়ি যাচ্ছেন। প্রিয়জনের সঙ্গে ঈদ করার আনন্দে যাত্রাপথের এ কষ্টকে আমলেই নিচ্ছেন না অনেকে। সকাল থেকে বেশ কয়েকটি ট্রেন কমলাপুর রেলওয়ে স্টেশন ছেড়ে গেছে। সকাল 9টায় দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে গেছে ঈদ স্পেশাল ট্রেন। যাত্রী চাপের কারণে প্রতিটি ট্রেনই নির্ধারিত সময়ের চেয়ে 10 থেকে 15 মিনিট দেরিতে ছেড়ে গেছে, তবে শিডিউল বিপর্যয়ের অভিযোগ পাওয়া যায়নি। প্রতি বছরই রোজার ঈদে অথবা কোরবানিতে বাড়ি যাই, আত্মীয় স্বজনের সাথে একত্রে ঈদ করবো, এটাই আনন্দ। আমার লগে ঈদ করবো, তার জন্য এত কষ্ট। নানু বাড়ি যাবো, ঈদের দিন নতুন কাপড় পরবো, নামাজ পড়বো। অনেককে মিস করছি, সেজন্য শেষ টাইম আমরা বাড়ি যাচ্ছি। গ্রামে যারা আত্মীয় স্বজন আছে সারা বছর দেখা হয় না, আর এই সময় গেলে মজাই হয়। এদিকে সকাল থেকেই বাস টার্মিনালে ঘরমুখো মানুষের ভিড়। এই মুহূর্তে সায়দাবাদ টার্মিনালে আছেন রিপোর্টার শাফিন জাহিদ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শাফিন, শাতিলা, আপনি যেমনটি বলছিলেন যে একদম দরজায় কিন্তু কোরআন আর ঈদুল ফিতর, অর্থাৎ মুসলমানদের সব থেকে বড় ধর্মীয় উৎসব কিন্তু আর একদিন পরে, কিংবা এমনকি হতে পারে আগামীকালও হতে পারে। তো যে বিষয়টা আপনি বলছিলেন যে ঈদের শেষ মুহূর্তে কিন্তু নগরবাসী ঢাকা ছাড়ছেন, প্রিয়জনদের সাথে ঈদ করার আনন্দে একসাথে উপভোগ করবেন বলেই কিন্তু তাদের এই ঝুঁকি ঝামেলা। সকাল থেকে কিন্তু আমি এই বিভিন্ন জায়গায় ঘুরে এসেছি। আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনালে। আপনি দেখতে পাচ্ছেন গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, কিন্তু তারপরেও সেই বৃষ্টি উপেক্ষা করেই কিন্তু মানুষ গ্রামের বাড়িতে যাচ্ছেন শুধুমাত্র নারীর টানে প্রিয়জনদের সান্নিধ্য কিছুটা পাওয়ার জন্য। একটা বিষয় বলে রাখি যে আমি কিছুক্ষণ আগে কমলাপুর রেলওয়ে স্টেশনে ছিলাম, সেখানে কিন্তু উপচে পড়া ভিড় দেখেছি। আর এখন সায়দাবাদ বাস টার্মিনালে এখানে কিন্তু কিছুক্ষণ পরপরই অনেক বাস যাচ্ছে। আমি যাত্রীদের সাথে কথা বলেছি, তারা বলেছে যে তাদের একটাই অভিযোগ, সেটা হচ্ছে ভাড়াটা কিছুটা একটু বাড়তি রাখছে, এমন অভিযোগ কিন্তু তারা করছেন। তো এখান থেকে মূলত কুমিল্লা কিংবা কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়া কিংবা সিলেট এবং সেই সাথে কিন্তু চট্টগ্রামের বাস কিন্তু মূলত সায়দাবাদ থেকে ছেড়ে যায়। তো আমরা যে বিষয়টি দেখেছি যে এখান থেকে যে সকল বাসগুলো ছেড়ে যাচ্ছে ওই অঞ্চলগুলোতে, সে সকল বাসে যে মূলত ভাড়াটি এবং ঈদ উপলক্ষে কিন্তু তার থেকে কিছুটা বেশি রাখছে। তারপরে তাদের অভিযোগ থাকা সত্ত্বেও কিন্তু তারা হাসি মুখেই সবকিছু মেনে নিচ্ছেন, শুধুমাত্র একটাই কারণে, কারণ গ্রামের বাড়িতে গিয়ে ঈদ করবেন তারা। একটা বিষয় বলে রাখি শাতলা আপনাকে, সেটা হচ্ছে যে ঈদের কিন্তু আর শুধুমাত্র যদি আজকে দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায় তাহলে হয়তো আগামীকালই ঈদ হবে। এবং মূলত যারা গত কয়েকদিনে বাড়ি যেতে পারেননি, যদিও গত 4-5 দিন ধরে কিন্তু টানা ছুটি শুরু হয়ে গিয়েছিল রাজধানীবাসীর, বিশেষ করে যারা সরকারি চাকরিজীবী তাদের, যারা সরকারি চাকরিজীবী না তাদেরকেই কিন্তু এই ঝুঁকি ঝামেলাটা পোহাতে হচ্ছে। আর আজকে এবং মূলত তারাই যাচ্ছেন যারা
আগে পরিবারকে রেখে পরিবারদেরকে পাঠিয়ে দিয়েছেন। মূলত ফ্রেমের কর্তা ব্যক্তি যারা আছে তারাই মূলত কিন্তু যাচ্ছেন। তো মোটামুটি একটা বিষয় বলে রাখি যে গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে সবাই গ্রামের বাড়ি গিয়ে ঈদ করবেন। এই উপলক্ষকে কেন্দ্র করে কিন্তু যত ঝক্কি ঝামেলা হোক না কেন সবকিছুই মাথা পেতে নিচ্ছেন শুধুমাত্র প্রিয়জনদের সান্নিধ্য পাওয়ার জন্য। তো আমার কাছে সায়দাবাদ বাস টার্মিনাল থেকে এই ছিল আপাতত বাড়ি ফেরা মানুষের গল্প। পরবর্তী অন্য কোথাও গিয়ে আপনার সাথে আপনার মাধ্যমে আবার দর্শকদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। সাথীলা, জীবিকার প্রয়োজনে বা নানা প্রয়োজনে যারা রাজধানী থেকে গেছেন তারা কিন্তু শেষ সময় ছাড়ছেন ঢাকা। তারই খবর জানাচ্ছিলেন সায়দাবাদ বাস টার্মিনাল থেকে সহকর্মী শাফিন জাহিদ। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের চন্দ্রা ও আশপাশের 30 কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ঈদে ঘরমুখ যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে। হাইওয়ে পুলিশ জানায়, ভোরে টাঙ্গাইলে আলাদা দুটি সড়ক দুর্ঘটনার কারণে থেমে থেমে যান চলাচল করে। এরই মধ্যে বৃষ্টি এবং বাড়তি যানবাহনের চাপে যানজট তীব্র আকার ধারণ করে। গাজীপুরের চন্দ্রা ও আশপাশের 30 কিলোমিটার এলাকা জুড়ে উত্তরবঙ্গগামী যানবাহনের দীর্ঘ লাইন তৈরি হয়েছে। এতে ঈদে ঘরমুখ যাত্রীদের পাশাপাশি চালকরাও পড়েছেন বিপাকে। এদিকে ঈদ উপলক্ষে নগর ছেড়ে যাওয়া মানুষের সংখ্যা কোটি ছাড়িয়ে যায়। এ সময় বেড়ে যায় মলম পার্টি, দৌরাত্ম্য, ছিনতাই, চুরিসহ নানা অপরাধ। তাই এই বিশেষ সময় আইন শৃঙ্খলা কর্তৃপক্ষকে পরিকল্পনা করতে হয় বিশেষ নিরাপত্তা ছকের। একই সাথে নাগরিকদের সচেতনতা বাড়ানোর তাগিদ তাদের। সেলিয়া সুলতানার রিপোর্ট। ফাঁকা রাস্তা, ফাঁকা গাড়ি, ফাঁকা ফুটপাত, যানজট আর ঘনবসতিপূর্ণ এই রাজধানী শহরে এই চিত্র যেন অভাবনীয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের গত কয়েক বছরের হিসেবে অন্তত 1 কোটি মানুষ এই সময় শহর ছেড়ে পাড়ি দেন নারীর টানে গ্রামের পথে। প্রায় 2 কোটি মানুষের এই শহর ঈদে বরাবরই হয়ে যায় প্রায় ফাঁকা। বন্ধ থাকে বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান, পাড়ার ছোট ছোট দোকানপাট আর অফিস পাড়া। পেছনে রেখে যান তাদের কর্মজীবন আর সহায় সম্পদ। এসবের নিরাপত্তা নিয়ে আসলে কি ভাবছেন ঘরমুখ শহরবাসী অথবা ঈদে যারা অবস্থান করবেন এই শহরে? পুলিশ টহল বাড়াতে হবে যাতে আমাদের নাগরিক নিরাপত্তাটা নিশ্চিত হয়। রাস্তা বেশি ফাঁকা থাকে তখন গাড়িগুলি আসলে অত খুব স্পিডে চালায়, তখন একটু অ্যাক্সিডেন্টটা বেশি হয়ে যায়। 7,500 টাকা ছিল, একটা মোবাইল ছিল। পাবলিক হিসাবে আমি ছিলাম বাসে, পরে 8 জনে মনে করেন আমার ছিনতাইকারী মনে করেন 2টা চাকু ঠেকাই দেওয়া নিয়ে গেছিল। ঈদ উপলক্ষে এগুলি করে, ওরা বাসেই করে। টহল ডিউটিটা থাকে পথে ঘাটে, তাহলে ভালো হয়। ঈদের ছুটিতে ফাঁকা শহরের বিশেষ নিরাপত্তা বাড়ানোর ক্ষেত্রে এলাকা ভিত্তিক ও বাসাবাড়ির নিরাপত্তা রক্ষীদের যুক্ত করা প্রয়োজন বলে মনে করেন স্থপতি ইকবাল হাবিব। থানাকে অঞ্চল ভিত্তিক যে সমস্ত নিরাপত্তা রক্ষীরা বাড়িতে বাড়িতে রয়েছে তাদের দিয়ে একটা নেটওয়ার্ক তৈরি করা। সবার হাতে মোবাইল রয়েছে, একটা মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে যদি নিয়মিত মনিটরিং করা যায় তবে অনেক বেশি নিরাপত্তার আচ্ছাদন তৈরি করা যেতে পারে। ফাঁকা শহরের নিরাপত্তায় অন্যান্য বারের মতো এবারও পুলিশের পাশাপাশি কাজ করবে র্যাব সহ অন্যান্য সংস্থা। ঈদে বাড়তি নিরাপত্তা ব্যবস্থার পরিকল্পনার কথা জানালেন এই কর্মকর্তা। গুরুত্বপূর্ণ স্থানে আমরা নিজেরাই সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছি এবং অনেকে ব্যক্তি উদ্যোগে বা মার্কেটেও কিন্তু পর্যাপ্ত পরিমাণ সিসিটিভি ক্যামেরা ইতিমধ্যে স্থাপন করা হয়েছে। দোকান পার্টি, ছিনতাই বা মলম পার্টি এগুলো দৌরাত্ম্য বেড়ে যেতে পারে। সেক্ষেত্রে হয় কি যে এই অপরাধের সঙ্গে যারা যারা জড়িত থাকে তাদেরকে আমরা গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা এবং যদি কেউ জামিনে থেকে থাকে তাহলে তাদের উপরে আমাদের কড়া নজরদারি রাখা। পাশাপাশি ঈদে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলো যেহেতু খোলা থাকবে সেগুলোর নিরাপত্তার দিকেও বিশেষ দৃষ্টি থাকবে বলে জানান পুলিশ কর্মকর্তা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। এখনো নিশ্চিত নিরাপত্তায় নেই গুলশানের সবগুলো প্রবেশপথ। এ কারণে ওই এলাকায় বসবাসকারী নিরাপত্তা নিয়ে আশ্বস্ত হতে পারছেন না পুরোপুরি। শুক্রবারের নৃশংস হামলার পর পুরো গুলশানেই বিরাজ করছে থমথমে পরিবেশ। আশরাফুল ইসলামের ছবিতে আরো জানাচ্ছেন আতিকুর রহমান তমাল। শুক্রবার রাতে জিম্মি সংকটের পর গুলশানের বহু রাস্তায় চেকপোস্ট দেওয়া হয়েছে, কিন্তু এখনো চেকপোস্ট এড়িয়ে বহু পথ দিয়ে গুলশানে যাওয়া যায়। এর একটি হলো নিকেতন। হাতিরঝিল থেকে বেরিয়ে নিকেতনের 2 নম্বর গেট দিয়ে ঢুকে 1 নম্বর গেট দিয়ে বেরোলেই গুলশান 1। এ পথে ঢুকলে পুলিশ প্লাজার সামনে চেকপোস্ট এড়ানো যায়। শুধু এ পথেই নয়, করাইল বস্তি ও টি&টি মাঠের সামনে দিয়ে এগিয়ে বনানী পেরোলেই চেকপোস্ট এড়িয়ে ঢুকতে পারা যায় গুলশানে।
সেসব ফাঁকফোকরের কারণে এখনো নিরাপত্তার শঙ্কায় গুলশানবাসী। আপনি যেটা বলছেন ঠিক, যেমন ওই শাহজাদপুর ওপেন, তারপরে এইদিকে আপনার এই ডিওএইচএস বাড়িধারা থেকে আসতে গেলে এটা ওপেন। এইগুলি যদি আপনার হাই প্রায়োরিটি জোন হয়, এখানে এমন ভাবে করতে হবে যে কোনো দিক দিয়ে কেউ যেন ঢুকতে না পারে। শুক্রবারের সন্ত্রাসী হামলার পর গুলশান এলাকার প্রায় সব বয়সী মানুষের মনেই আতঙ্ক বেড়েছে। নিজের বয়সী মানুষকে যখন দেখি অ্যাটাক হতে বা নিজের বয়সী মানুষকে যখন দেখি অ্যাটাকার হতে, দুই ওয়েতে বোথ ওয়েজই আমাদেরকে এফেক্ট করে। বছর কয়েক আগে গুলশানে খুন হন সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ আল আলী। গত বছরের শেষ দিকে খুন হন তাভেল্লা সিজার। এ দুটি ঘটনার পর সিসি ক্যামেরা সহ নিরাপত্তা বলয় গড়ে তোলা হলেও শুক্রবারের হামলায় নিরাপত্তার সব ছক যেন তছনছ হয়ে যায়। হয়তোবা জীবনে মুভ অন করে যাব, কিন্তু এই আমাদের প্রত্যেকের মনে এখন ভয় ঢুকে গেছে। বিগত 2-3 দিন ধরে কোনো সেল একেবারে নাই বললেই চলে। কিছু জায়গায় নিরাপত্তায় ফাঁকফোকর থাকলেও অনেকেই বলছেন নিরাপত্তা নিয়ে বাড়াবাড়িও আছে। এ কারণে হয়রানির শিকারও হচ্ছেন সাধারণ মানুষ। একটা পিচ্ছি বাচ্চা সে কালকে রাত্রে হাসছে, সেটা হাসি অপরাধ হয়ে গেছে। এখন আটকায় বলতেছে সবাই অ্যারেস্ট। মূল অপরাধী কারা? আমরা চাই ওদেরকে আইনের আওতায় তাদেরকে সাজা দেওয়া হোক। আমরা সাধারণ পাবলিকে এটার জন্য কেন ভুক্তভোগী হব? সাধারণ মানুষজন বলছেন শুধু লোক দেখানো চেকপোস্ট বা তল্লাশি নয়, প্রয়োজন গোয়েন্দা নজরদারি। কারণ কূটনৈতিক পাড়ার নিরাপত্তার সাথে দেশের ভাবমূর্তিও জড়িত। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, ঈদ কেনাকাটার শেষ মুহূর্তে টুপি, জায়নামাজ আর আতরের দোকানে ভিড়। রমজানের শুরুতে না হলেও এখন বেচা বিক্রিতে খুশি বিক্রেতারা। ময়মনসিংহে পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে 5 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 15 জন। ভোরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা হয়। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস জানায়, ঢাকা থেকে ময়মনসিংহগামী যাত্রীবাহী পিকআপ ভ্যানটি সদর উপজেলার বেলতলী এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহত 20 জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেওয়ার পর এদের মধ্যে 5 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তবে নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। পালকি 72 ওই পিকআপটা ঢাকা থেকে ময়মনসিংহের দিকে আসার পথে ওই বেলতলী নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে কাঁধে পড়ে যায়। সম্ভবত কোনো বাসে হয়তো ধাক্কা দিতে পারে। তো সেখান থেকে আমরা 20 জনকে এই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। মৃত 5 জনের একজন মহিলা এবং 4 জন পুরুষ। 18 জন, এদের 17 জন সার্জারিতে ভর্তি করা হয় এবং একজনকে অর্থোপেডিক্সে। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থাই আশঙ্কাজনক। দেশের সরকারি যাত্রীবাহী স্টিমারের স্টাফ কেবিনগুলোতে অবৈধভাবে যাত্রী পরিবহন করা হচ্ছে। এ বাবদ যাত্রীদের কাছ থেকে আদায় করা হচ্ছে ভাড়া। নিয়মনীতি না থাকলেও অজ্ঞাত কারণে এ নিয়ে কোনো তুষ্টু শব্দ করেন না কর্তৃপক্ষ। তবে এখন এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করার কথা জানিয়েছে বিআইডব্লিউটিসি। মাহমুদুন নবী তোলা ছবিতে আরো জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। নৌপথে যাত্রী পরিবহনের জন্য দেশের প্রতিটি সরকারি স্টিমারে রয়েছে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর কেবিন, আর সাধারণের জন্য রয়েছে ডেক শ্রেণী। সাধারণত সরকার নির্ধারিত ভাড়ার বিনিময়ে এগুলোতে ভ্রমণ করেন যাত্রীরা। কিন্তু মূল কেবিন খালি থাকলেও বেশি মুনাফার আশায় স্টাফরা নিজেদের বসবাসের কেবিন ভাড়া দিচ্ছেন যাত্রীদের কাছে। আর একটু সুবিধার কারণে এগুলো ভাড়াও নিচ্ছেন যাত্রীরা। ঈদের ছুটি, যাত্রী প্রচুর চাপ, ঠিক আছে, আমাদের সবাই বাড়ি আসতেই হবে, সবাই বাবা মার সাথে ঈদ করবো, এটাই সবাই তখন মাথায় ভিতরে। কিন্তু কেবিনটা কার, কি বা থাকে, কোথায় কি, এত কিছু আমাদের জানার সময় ছিল না। উপরে কেবিনের ভাড়া বেশি আর নিচে কেবিনের ভাড়া কম, তাই আমরা স্টাফদের কাছ থেকে ভাড়া নিছি আর স্টাফরা আমাদের কাছে ভাড়া দিছে কম দামে। এদিকে যেসব স্টিমার কর্তৃপক্ষ এ ধরনের কাজের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন বিআইডব্লিউটিসি। ঈদ উপলক্ষে যাত্রীরা তাদের সুবিধার জন্য ক্রুতে রিকোয়েস্ট করে এবং সেই ক্ষেত্রে তাদেরকে হয়তো কিছু বকশিসের বিনিময় দিয়েছে। আর এইটা আমরা ইনকোয়ারি করে আমরা এটা দেখবো এবং তাদেরকে আইনে আশ্রয় নিয়ে আসবো। সোমবার বরিশালের কীর্তনখোলা নদীতে সুরভি 7 লঞ্চের ধাক্কায় পিএস মাহসুদ দুমড়ে মুচড়ে যায়। এতে 4টি স্টাফ কেবিনে থাকা 5 যাত্রী নিহত হন। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। ঈদে মানুষ যখন হাজারো ঝামেলা উপেক্ষা করে নারীর টানে বাড়ি যান, তখন দেশের এক শ্রেণীর মানুষ ভিন দেশে যান ঈদ কাটানোর জন্য। মূলত ঈদের আনন্দে একটু ভিন্নতা আনতেই অনেকেই ছুটি কাটাচ্ছেন দেশের গণ্ডি পেরিয়ে অন্য দেশে।
দেশের বাইরে ঈদ করে থাকেন 5 থেকে 7 লাখ মানুষ। আরো জানাচ্ছেন শাফিন জাহিদ। কাজী শাহাদাত হোসেন পেশায় মেরিন ইঞ্জিনিয়ার, স্ত্রী আর 3 ছেলে মেয়ের পরিবারে সারা বছর খুব কম সময় দিতে পারেন, তাই পরিবার সহ বছরের একটা ঈদ করেন বিদেশ বিভুঁয়ে। এবার ঠিক করেছেন 9 দিনের জন্য যাবেন থাইল্যান্ডে। ছুটিগুলো ইউটিলাইজ করতে হলে দেশে থেকে বাইরে যে ফ্যামিলিকে নিয়ে একসাথে ফ্যামিলি বন্ডিংও হয়, ছেলেমেয়েদের সাথে কথা বলার সুযোগ হয় না, সে সময় একসাথে খাওয়া, একসাথে ঘোরা, এগুলো খুব সুন্দর হয়। ওখানে যে ওদের সাথে খাওয়া দাওয়া মজা করা, এইভাবে আমাদের আরো বেশি প্রচলন করতে হচ্ছে। ট্যুরিজম ডেভেলপার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ টিডেবের হিসেব অনুযায়ী সারা বছর ছুটিতে ঘুরতে দেশের বাইরে যায় প্রায় 25 লাখ মানুষ। এর মধ্যে ঈদকে কেন্দ্র করে দেশ ছাড়েন 5 থেকে 7 লাখ ভ্রমণ পিপাসু। এ সময় দেশের কিছু এয়ারলাইন্স বিদেশি কিছু হোটেলের সাথে যৌথভাবে প্যাকেজ ট্যুরের ব্যবস্থাও করে থাকেন। আর এসব প্যাকেজে দেশ ও সেবা ভেদে খরচ হয় 30,000 থেকে 4 লাখ টাকা পর্যন্ত। প্রতি বছর আমাদের যে বেড়ানোর যে প্রবণতা, যেটা আমরা ট্রেন্ড যেটাকে বলি, সেটা বেড়ে যাচ্ছে, কারণ মানুষ নানা কারণে আগের থেকে বেশি বেড়াচ্ছে। কারণটা হচ্ছে দিন দিন মানুষের চোখ খুলছে, মানুষ আরো জানতে পারছে, আরো দেখতে পারছে। তারা বলছেন সাধারণত উচ্চ মধ্যবিত্ত ও উচ্চবিত্তদের মাঝেই দেখা যায় এমন ঈদ ভ্রমণের প্রবণতা। তবে কর্মব্যস্ততার মাঝেও একটু সময় বের করে সবার আগে নিজ দেশটাকে ঘুরে দেখার কথা বললেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী। মানুষের কাছে পয়সা এসছে, তখন মানুষ আমি আটকে রাখতে পারবো না। আমরা মনে করছি তারা যাচ্ছে, তাদের ঈদে আনন্দে খুশি তারা যাচ্ছেন, কিন্তু আমরা তাদেরকে বলবো যে দেশটা দেখুন আগে, তারপরে বাইরে যাবে। পর্যটন ভ্রমণ পরিচালনাকারী সংগঠন টোয়াব বলছে, ঈদের ছুটি কাটাতে একটু উচ্চবিত্ত শ্রেণীর মানুষ যায় ইউরোপ আমেরিকায়, আর অপর শ্রেণীর লক্ষ্য থাকে প্রতিবেশী দেশগুলোতে। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা। ঈদের টানা ছুটিতে ভ্রমণ পিপাসুদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে কক্সবাজারে। বর্ষা মৌসুমে সাগর উত্তাল থাকায় পর্যটকদের সমুদ্র স্নানে নজরদারি রাখবে লাইফগার্ড কর্মীরা। তারা বলছেন, এবার পর্যটকদের সেবায় আন্তর্জাতিক মানের দক্ষ লাইফগার্ড ও অত্যাধুনিক উদ্ধার সরঞ্জাম ব্যবহার করা হবে। সুজাউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। টানা ছুটি মানেই কক্সবাজার সমুদ্র সৈকতে ছুটে আসা। বর্ষা মৌসুমে সাগর উত্তাল থাকলেও কক্সবাজার সমুদ্র সৈকতে প্রতিদিন ছুটে আসবে হাজার হাজার পর্যটক। তাই তাদের সমুদ্র স্নানে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে লাইফগার্ড কর্মীরা। সৈকতের 3টি পয়েন্টে বাড়ানো হচ্ছে লাইফগার্ড, দেওয়া হয়েছে 10 দিনব্যাপী আন্তর্জাতিক মানের লাইফগার্ড প্রশিক্ষণও। আমাদের এই প্রশিক্ষণটা একজন লাইফগার্ডের জন্য অনেক গুরুত্বপূর্ণ, যেটা টুরিস্টের সেবায় অনেক কাজে লাগবে। প্রচুর পরিমাণ প্র্যাকটিসের মাধ্যমে আমরা আমাদের স্কিলগুলো ভালো করে ধরে রাখার চেষ্টা করতেছি। যারা ঈদের মৌসুমে কক্সবাজারে বেড়াতে আসবেন, আমরা এদেরকে সেফটি দেওয়ার জন্য পুরোপুরি ফিট। পর্যটকদের সমুদ্র স্নানে নিরাপত্তায় আন্তর্জাতিক মানের দক্ষ লাইফগার্ড আর অত্যাধুনিক উদ্ধার সরঞ্জাম ব্যবহার করা হবে বলে জানালেন লাইফগার্ড সংস্থার এই কর্মকর্তা। প্রত্যেকদিন আমাদের লাইফগার্ডরা অনুশীলন করছে এবং তাদের সাথে যোগ দিয়েছে আরো 10 জন ভলান্টিয়ার, যাদের মধ্যে বেশিরভাগই সার্ফার, এবং আমাদের সাথে ওয়াকিটকি থাকছে, যার জন্য আমাদের যোগাযোগ ব্যবস্থাটা অনেক বেশি ভালো থাকবে। টুরিস্ট পুলিশের এই কর্মকর্তা জানালেন, লাইফগার্ডদের সাথে সমন্বয় করে পর্যটকদের বিশেষ নিরাপত্তা দেওয়া হবে। আমাদের যে জেটস্কি আছে, সেই জেটস্কি আমরা ইউজ করবো যাতে কোথাও কোনো যদি মানুষ বিপদে পড়ে দ্রুত ওই স্থানে যাওয়ার জন্য। পাশাপাশি আমরা আমাদের স্পিড বোটটাও ইউজ করব, এবং আমাদের সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত নিরাপত্তা নির্দেশনা সম্বলিত লিফলেট এবং আমাদের মাইকে যে মাইকিং হয়, সেই মাইকিং অব্যাহত থাকবে। কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী, সি ইন ও কলাতলি পয়েন্টে দায়িত্ব পালন করবে 4টি লাইফগার্ড প্রতিষ্ঠানের 60 জন কর্মী। সময় সংবাদ, কক্সবাজার। সময় সংবাদে আরো থাকছে, মদিনায় মসজিদে নববীর কাছে বোমা বিস্ফোরণে নিহত 6 জন। কাতিফ শহরে আলাদা বোমা বিস্ফোরণে আত্মঘাতী হামলাকারী নিহত। ঈদকে সামনে রেখে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে আয়োজনের কমতি নেই। উৎসবের আনন্দকে নগরবাসীর জন্য পরিপূর্ণ করে তুলতে বিনোদন কেন্দ্রগুলোর প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। নগরবাসীর জন্য বাড়তি নিরাপত্তার ব্যবস্থাও থাকছে। সাইদুল ইসলামের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন তারিকুল হাসান আশিক। শাহবাগের শিশু পার্ক রাজধানীতে ঈদ উদযাপন করে এমন পরিবারের সবচেয়ে ছোট সদস্যের বায়না রাখতে অনেকেই ছুটে আসেন এখানে। নগরবাসীর আনন্দকে আরো বাড়িয়ে দিতে ছোটখাটো সংস্কার কাজ, রাইডের খুঁটিনাটি পরীক্ষা সহ এরই মধ্যে ঈদের প্রস্তুতি সম্পন্ন হয়েছে শিশু পার্কে।
এই জায়গায় কাজ করতেছি, ঈদের মধ্যে অনেক লোকজন আসবে, যেমন বৃষ্টির পানি না জমে সেই জন্য বসতে বসতে পারে কিংবা হাঁটাচলা করতে পারে, এই জন্য কাজ করতেছি। সামনে তো ঈদ সিজন, লাখ লাখ লোক আসবে, প্রত্যেকটা মেশিনে আমাদের ইনশাল্লাহ কোনো ডিস্টার্ব হবে না, ঈদটা পুরোপুরি সুস্থভাবে ইনশাল্লাহ কাটবে। প্রস্তুত লালবাগ কেল্লা ও নব থিয়েটার সহ অন্যান্য বিনোদন কেন্দ্রগুলো। এসব স্থানের সৌন্দর্য বর্ধন ও পরিষ্কার পরিচ্ছন্ন করা সহ নানা উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। ঈদে দর্শনার্থীদের দুর্গন্ধমুক্ত নির্মল বিনোদন দিতে প্রস্তুত জাতীয় চিড়িয়াখানা। নিরাপত্তা নিশ্চিত করা সহ নেয়া নানা পদক্ষেপের কথা জানালেন কিউরেটর। নিরাপত্তা বিভিন্নভাবে আমরা অত্যন্ত কড়াকড়ির মধ্যে নিয়ে এসেছি। এবছরে নিরাপত্তার জন্য রোস্টার করে সার্বক্ষণিক অফিসারের উপস্থিতি নিশ্চিত বিধান করেছি। অতিরিক্ত র্যাব সদস্য মোতায়েনের জন্য চিঠিপত্র দেওয়া হয়েছে, তারা থাকবে। দর্শনার্থী ভিতরে এসে কোনো রকম কোনো অসুবিধার সম্মুখীন হবেন না ইনশাল্লাহ। দর্শনার্থীদের চাপ সামলাতে ঈদের ছুটিতে অধিকাংশ বিনোদন কেন্দ্রগুলোই খোলা থাকবে সকাল থেকে রাত পর্যন্ত। প্রিয়জনদের সাথে নিয়ে ঈদের আনন্দ উপভোগ করতে ছড়িয়ে ছিটিয়ে থাকা এসব বিনোদন কেন্দ্রগুলোতেই ভিড় জমাবেন রাজধানীবাসী। আর ঈদের কয়েকদিন গড়ে প্রতিদিন লক্ষাধিক লোকের সমাগম ঘটবে এসব বিনোদন কেন্দ্রগুলোতে, এমনটাই আশা করছেন কর্তৃপক্ষ। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, ঢাকা। জোয়ারের পানিতে বরগুনায় বিষখালী ও পায়রা নদীর ভাঙা বেড়িবাঁধ দিয়ে পানি ঢুকে নতুন করে প্লাবিত হয়েছে গ্রামের পর গ্রাম। প্রবল স্রোতে ভেসে গেছে বসতবাড়ি, উপড়ে গেছে গাছপালা। গতকাল দুপুরে ভাটায় পানি কমলেও আজ সকালে জোয়ারের চাপ বাড়ায় বাঁধের আশপাশের গ্রামে পানি ঢুকে পড়ে। কোমর ও হাঁটু পানিতে ডুবে যায় ঘরবাড়ি। আর আবাদি জমি তলিয়ে যাওয়ায় ফসল পচে যাওয়ার দুশ্চিন্তায় রয়েছেন কৃষকরা। এরই মধ্যে শুকনো খাবার শেষ হয়ে যাওয়ায় মানবেতর জীবনযাপন করছেন প্লাবিত এলাকার মানুষ। এ অবস্থায় প্লাবিত গ্রামগুলোতে মলিন হয়ে গেছে ঈদের আনন্দ। গতকাল ভোরে জোয়ারের পানিতে বালিয়াতলি ও পাথরঘাটা উপজেলার জিনতলা এলাকায় বেড়িবাঁধ ভেঙে পানি ঢুকে পড়ে গ্রামগুলোতে। পানি তলাই আর দুধে তো আর তো খাল হয়ে যাইবে না, আমার থার তো মহাবিপদ হয়ে যাইবে। বেড়ে না দিলে আমরা ঘরে থাকতে পারবো না, আর ধান পার তো না হবার কথা। এখন বীজ তলাই গেলে তো বীজ পচে গেলে তো আর ধান হালা নিয়ে আর সময় নাই। সারা দেশে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের পণ্য বিক্রির কার্যক্রম চালুর কথা থাকলেও ফেনীতে যথাযথভাবে হয়নি তাদের এই পণ্য বিক্রয় কার্যক্রম। নিয়ম থাকলেও টিসিবি থেকে লিখিতভাবে সেখানকার ডিলারদের অবহিত করা হয়নি। যারা নিজ উদ্যোগে যোগাযোগ করেছেন তারা বলছেন পণ্য পেতে ভোগান্তি সহ কাঙ্ক্ষিত বরাদ্দ দেওয়া হয়নি বলে তারা পণ্য উত্তোলন করেনি। আর এই কারণে বাজার দরের চেয়ে কম মূল্যে সরকারের দেয়া সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন ফেনীর হাজার হাজার স্বল্প আয়ের মানুষ। মীর হোসেন রাসেলের ক্যামেরায় আতিয়া সজলের রিপোর্ট। গত 29 মে থেকে পবিত্র রমজান উপলক্ষে সারা দেশে টিসিবির কর্তৃক ডিলারদের মাধ্যমে ডিলার পয়েন্ট এবং জেলার ভ্রাম্যমাণ দুটি ট্রাকে করে বাজারের চেয়ে কম মূল্যে চিনি, ছোলা, সয়াবিন তেল, মসুর ডাল ও খেজুর বিক্রি হলেও ফেনীর চিত্র ভিন্ন। টিসিবির তথ্য মতে ফেনীতে তাদের 25 জন ডিলার রয়েছে, কিন্তু ফেনী জেলা প্রশাসনের দেয়া তথ্য মতে শুধুমাত্র ছাগল নাইয়ার বেশার সোনালী ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানের টিসিবির এক দফায় পণ্য উত্তোলন ও বিক্রির সত্যতা মিললেও টিসিবির দাবি 25 জন ডিলারকে পণ্য দেওয়া হয়েছে। কিন্তু ফেনীর ডিলারদের অভিযোগ টিসিবির পক্ষ থেকে পণ্য উত্তোলন ও বিক্রির বিষয়ে তাদেরকে অবহিত করা হয়নি। এতে এ সেবা থেকে বঞ্চিত হতে হয়েছে ফেনীর হাজার হাজার স্বল্প আয়ের মানুষ। টিসিবির যে মালটা আমরা প্রতি বছর সরকারে দেয়, এবছর তো মালটা আমরা পাইনি, কোথাও পাইনি। এবছর আমরা বরাদ্দপত্র পাইনি এবং ওনাদের সাথে যোগাযোগ করছি টিসিবিতে। ওনারা বললেন কি কয়েকদিন পরে জানাবে, কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো খোঁজ খবর পাইনি। আমার চাহিদা অনেক আছে, চাহিদা আমি 10,000 কেজি মাল এখানে দেওয়া যাইব, খাইবে কাস্টমার আছে, কিন্তু আমি পাইছি 2,000 কেজি মাত্র। টিসিবির চট্টগ্রামের আঞ্চলিক কর্মকর্তা ক্যামেরার সামনে ফেনীর 25 জন ডিলারকে পণ্য প্রদানের দাবি করলেও জেলা প্রশাসনের কাছে তিনি স্বীকার করেছেন মাত্র 5 জনের কথা। ফেনী জেলায় 2টা ট্রাক চলার কথা, হ্যাঁ, সেখানে আমরা তারপরও 25টা স্পটে আমাদের মাল চলতেছে এবং যারা যেসব ডিলার মাল নেওয়ার জন্য আসছে আমরা মাল দিয়ে দিচ্ছি আমাদের বরাদ্দ ওয়াইজ, তারা তাদের সঠিক মতো মাল বিতরণ করছে। ফেনীর জেলা প্রশাসক মনে করছেন টিসিবির সমন্বয়হীনতার কারণে ফেনীর মানুষ এই সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। আঞ্চলিক কার্যালয় থেকে জানতে পারলাম যে মালামাল 5 জন মাত্র তুলেছে। ওনারাকে SMS দিয়েছেন, ডিলারদেরকে চিঠিও দিয়েছেন।
তবে দু একজন ডিলার অবশ্য আমার সাথে যোগাযোগ করেছে, তারা বলছে তারা কোনো চিঠি বা SMS পান নাই। তো এটা একটু দেখতে হবে আর কি, আসলে কেন তারা এই কমিউনিকেশন গ্যাপটা হলো। ভবিষ্যতে টিসিবির মাধ্যমে সরকারের দেওয়া সকল সুবিধা ফেনীতে নিশ্চিত করার পাশাপাশি এই ঘটনায় দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এমন দাবি জেলার সাধারণ মানুষের। আতিয়াস সজল, সময় সংবাদ, ফেনী। দরজায় কড়া নাড়ছে ঈদ। ঈদ কেনাকাটার শেষ মুহূর্তে টুপি, জানামাজ আর আতরের দোকানে ভিড় জমিয়েছেন নগরবাসী। বিক্রেতারা বলছেন, রমজানের শুরুতে ক্রেতার উপস্থিতি কিছুটা কম হলেও শেষ দিকে বেড়েছে বেচা বিক্রি। বিস্তারিত জানাচ্ছেন শুভ খান। এক মাস সিয়াম সাধনার পর প্রতিটি ধর্মপ্রাণ মুসলমানের জীবনে ঈদ নিয়ে আসে আনন্দের বার্তা। ঈদের দিন সকালে নতুন টুপি পাঞ্জাবিতে সেজে ঈদ জামাতে ছুটে যান সবাই। আর তাই রোজার শেষ মুহূর্তে চলছে সেই প্রস্তুতির কেনাকাটা। ক্রেতারা জানালেন, বরাবরের মতোই এবারও বাজারে এসেছে নানা রং ও ডিজাইনের টুপি। ধূসর সাদার মধ্যে কালো সুতোয় বোনা ত্রিকোণ আকৃতির কারুকাজ বা লাল রঙের মাঝে সাদা পাথর বসিয়ে ফুলের আকৃতির নকশার এসব টুপি ক্রেতার নজর কাড়লেও দাম নিয়ে রয়েছে তাদের অসন্তুষ্টি। এই বছর টুপি কালেকশন মোটামুটি ভালোই। এখন আসলাম ঈদ উপলক্ষে একটা টুপি নেওয়ার জন্য, যেটা পছন্দ হয়। দাম একটু বেশি মনে হচ্ছে আমার কাছে, যে টুপির যা দাম আরো 50 থেকে 100 টাকা বেশি যাচ্ছে দাম। তবে বিক্রেতাদের দাবি, ঈদ উপলক্ষে বাড়েনি এসব দেশি বিদেশি বাহারি টুপির দাম। আমরা তো একটা টুপিতে 100 টাকা লাভ করলে আমাদের কোনো লাভ নাই, বরঞ্চ মনে করেন 100 টুপি বেচতে পারলে 5 টাকা করে লাভ আসলে 500 টাকা আসবে। বেচা বিক্রি প্রথম দিকে তেমন খুব খারাপ ছিল, এখন 2-3-4-5 দিন ধরে মোটামুটি একটু ভালো হচ্ছে। মার্কেট ঘুরে দেখা গেল কেবল টুপি নয়, এবারে বিক্রি বেড়েছে জায়নামাজেরও। বিক্রেতারা জানালেন, ঈদ উপলক্ষে দেশি জায়নামাজের চেয়ে বিদেশি জায়নামাজের চাহিদাই বেশি। মানভেদে 700 থেকে 5000 টাকায় জায়নামাজ পাওয়া যাচ্ছে এখানে। তুর্কির ভিতরে কয়েকটা আইটেম আছে, 4-5টা আইটেম আছে, ওটার ভিতরে চাহিদাটা বেশি। বিক্রি বেড়েছে দেশি বিদেশি আতর এবং তসবিরও। বিক্রেতারা জানালেন, প্লাস্টিক ও কাঠের পাশাপাশি বাহারি রঙের পাথরের তসবির প্রতি এবার ক্রেতার আগ্রহ বেশি। ইন্ডিয়ান আল9 কোম্পানির আতরগুলো বেশি ভালো চলে, আর আছে আল রিহাবের মালগুলো ভালো চলে। ঈদের আগের থেকে একটু কেনাকাটা একটু ভালো হয় এবং আমাদের কাস্টমার একটু এখন একটু চাপ একটু বেশি। ঈদের আগের রাত পর্যন্ত চলবে এসব পণ্যের বেচা বিক্রি। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর গুলশানের হোলি আর্টিসান রেস্তোরাঁ পরিদর্শন করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও ইতালির উপ পররাষ্ট্রমন্ত্রী মেরিও গিরো। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার তানিন মাহাদি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তানিন, আসলে সকাল থেকে আজকে অন্যান্য দিনের মতো হোলি আর্টিসান রেস্তোরাঁর সামনের যে সড়কটি রয়েছে, সড়কের সামনে যে ব্যারিকেড দিয়ে রাখা হচ্ছে, সেখানেই আসলে সাধারণ মানুষ শ্রদ্ধা নিবেদন করছেন নিহতদের প্রতি। তবে এখন থেকে ঠিক আধা ঘন্টা আগে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, এবং তার সঙ্গে ইতালির রাষ্ট্রদূত ছিলেন এবং ইতালির উপ পররাষ্ট্রমন্ত্রীও তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এবং আমরা যতটুকু দেখেছি যে শাহরিয়ার আলমের সঙ্গে ইতালির 8 থেকে 10 জন কূটনৈতিক প্রতিনিধি দল তারা এখানে এসেছেন এবং তারা হামলায় ক্ষতিগ্রস্ত যে হোলি আর্টিসান রেস্তোরাঁর সামনে দাঁড়িয়ে আসলে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আসলে গতকালকে আমরা দেখেছিলাম যে হামলায় নিহত যে জাপানি যারা নিহত হয়েছেন তাদের যে স্বজনেরা ছিলেন, তাদের স্বজনেরা এসেছিলেন গতকাল দুপুরের দিকে, এবং এর একদিন পরে কিন্তু হামলায় নিহত ইতালির পক্ষ থেকে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশে নিযুক্ত ইতালির যে রাষ্ট্রদূত তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এবং ঘটনাস্থল পরিদর্শন শেষে মূলত তারা গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেছেন এবং আমাদেরকে তারা যেটি বলেছেন যে আসলে এই ঘটনায় তারা শোকাহত, এবং এর পাশাপাশি বর্তমান যে বৈশ্বিক যে সন্ত্রাসবাদ চলছে সেই সন্ত্রাসবাদ নিরসনে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে তারা কাজ করবে এবং সেই বিষয়ে সম্পর্কে তারা দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন। এবং সাদিলা, এই মুহূর্তে আসলে আমরা দেখতে পাচ্ছি যে ঘটনাস্থলের সামনের যে সড়কটি রয়েছে সেখানে কিন্তু বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন এখানে কয়েকটি ব্যানার লাগিয়ে দিয়েছেন এবং তারা যারা নিহত হয়েছেন তাদের স্মরণে তারা কালো ব্যানারের পাশাপাশি সাদা ব্যানারও এখানে লাগিয়েছেন। এবং গতকালকে গত পরশু অর্থাৎ আজকে কিন্তু 4 দিন পার হচ্ছে হামলার, এবং এর পরেও আমরা দেখেছি যে এখানে আসলে শোক সন্তপ্ত পরিবারের অনেক সদস্যরা বা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মতো সাধারণ মানুষও কিন্তু ঘটনাস্থলে এসে তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন এবং ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। ফুল দেওয়ার পাশাপাশি কিন্তু মোমবাতি জ্বালিয়ে তাদের প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে। তো আসলে এই মুহূর্তে কিন্তু গুলশান এলাকার যদি নিরাপত্তার কথা বলতে হয়, আমরা দেখেছি যে আশপাশ
আশপাশের এলাকা জুড়ে কিন্তু পুলিশের সদস্যরা কিন্তু বেশ সতর্ক অবস্থানে রয়েছেন। আর এই সড়কটির প্রবেশদ্বারে কিন্তু এখনো ব্যারিকেড রয়েছে। তল্লাশি চালিয়ে প্রত্যেকটি গাড়ি এবং মানুষকে ভেতরে ঢোকানো হচ্ছে এবং বাইরে বের হওয়ার সময় তল্লাশি চালানো হচ্ছে। তো শাতিলা, এখনকার মতো এই ছিল আমার কাছে থাকা এখানকার সব শেষ খবর। শাতিলা, গুলশানে ঘটে যাওয়া হত্যাযজ্ঞের ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং ইতালির উপপররাষ্ট্রমন্ত্রী। সেই খবর জানাতে আমাদের সাথে যোগ দিয়েছিলেন তানিন মাহাদি। এবার চলে যাচ্ছি দেশের বাইরের খবরে। সৌদি আরবের মসজিদে নববী ও কাথিফ শহরের একটি মসজিদের পাশে পৃথক দুটি বোমা বিস্ফোরণের ঘটনায় নিহত হয়েছেন 7 জন। আরব নিউজ জানায়, স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় মদিনায় মসজিদে নববীর নিরাপত্তা হেডকোয়ার্টারের কাছে বিস্ফোরণে 4 পুলিশ সহ নিহত হয় 6 জন। তবে কাথিফ শহরের বিস্ফোরণে কেবল বোমা বহনকারী নিহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানানো হয়। সৌদি আরবে একই দিন জেদ্দায় মার্কিন কনসুলেটের পাশে আরও একটি বোমার বিস্ফোরণ ঘটে। ইসরায়েলি কর্তৃপক্ষের তত্ত্বাবধানে তুর্কি জাহাজ থেকে খালাসের পর অবরুদ্ধ গাজা শহরে পৌঁছাতে শুরু করেছে ত্রাণ সামগ্রী। ইসরায়েল নিয়ন্ত্রিত কারেম শালোম এলাকার উপর দিয়ে প্রথম দফায় ত্রাণবাহী 500টি ট্রাক হামাস নিয়ন্ত্রিত এলাকায় প্রবেশ করে। ত্রাণ বিতরণ কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে রয়েছে প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি। গাজাবাসীর জন্য এ ধরনের মানবিক সাহায্য অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তুর্কি রেড ক্রিসেন্ট প্রধান। সোমবার তুর্কির ত্রাণ সামগ্রী নিয়ে ফিলিস্তিনের অবরুদ্ধ শহর গাজার দিকে ছুটতে দেখা যায় একাধিক মালবাহী ট্রাককে। লেডি লায়লা নামের ত্রাণবাহী জাহাজে করে রোববার আশদোদ বন্দরে পৌঁছায় পণ্য সামগ্রীগুলো। পরীক্ষা নিরীক্ষার পর খালাসের ব্যবস্থা করা হয়। এ কাজে তদারকি করেন ইসরায়েলি কর্মকর্তারা। এসব ত্রাণ সামগ্রীর মধ্যে ময়দা, চিনি, চালসহ মোট 11,000 টন খাদ্য রয়েছে শিশুদের জন্য খেলনা সামগ্রীও। আগামী কয়েকদিনের মধ্যে গাজাবাসীর কাছে এসব ত্রাণ বিতরণ করা হবে। এর সার্বিক তত্ত্বাবধান করবে প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ। 2 দেশের চুক্তির পর ইসরায়েলের প্রথমবারের মতো তুর্কি ত্রাণবাহী জাহাজ পৌঁছলো। এ ধারা অব্যাহত থাকবে বলে আশা করছি। গাজায় মানবিক সহায়তা নিয়মিত পৌঁছানো হবে। 2010 সালের মে মাসে অবরুদ্ধ গাজাবাসীর জন্য সাহায্য সহ এক নৌকা পাঠায় তুরস্ক। সে সময় ইসরায়েলি হামলায় 10 তুর্কি মানবাধিকার কর্মী নিহত হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে অর্ধযুগ বিচ্ছিন্ন থাকে তুরস্ক ইসরায়েল কূটনৈতিক সম্পর্ক। দীর্ঘ 6 বছরের বৈরিতার পর গত 26 জুন দুদেশের সম্পর্ক স্বাভাবিক করতে তুরস্ক ও ইসরায়েলি নেতাদের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। ওই চুক্তি অনুযায়ী গাজায় তুরস্ককে সাহায্য প্রেরণের অনুমতি দেওয়া হয়। ত্রাণকর্মী নিহতের ঘটনায় ক্ষমা প্রার্থনা, ভুক্তভোগীদের পরিবারকে ক্ষতিপূরণের শর্ত মেনে নেয় ইসরায়েল। তবে গাজা থেকে ইসরায়েলে অবরোধ তুলে নেওয়ার যে দাবি করেছিল আঙ্কারা, তাতে এখনো রাজি হয়নি তেল আবিব। জাহিদুর রহমান, সময় সংবাদ। খেলার খবর। ঈদের ছুটিতেও হোম অব ক্রিকেটে গ্রাউন্ডসম্যানরা ব্যস্ত মাঠ পরিচর্যায়। অক্টোবরে আসন্ন ইংল্যান্ড সিরিজের আগে উইকেট আর আউটফিল্ডকে ভালোভাবে প্রস্তুত করতেই ক্রিকেটের বিরতির সময় কাজ করছেন গ্রাউন্ডসম্যানরা। শুধু মিরপুর নয়, অন্য ভেন্যুগুলোতেও চলছে মাঠের পরিচর্যা। এমনটাই জানিয়েছেন বিসিবির গ্রাউন্ডস অ্যান্ড ফ্যাসিলিটিস ম্যানেজার সৈয়দ আব্দুল বাতেন। ঈদের ছুটি কাটাতে সবাই অবসরে, মাঠের ক্রিকেটে কোনো ব্যস্ততা নেই। তবে থেমে নেই বিসিবির গ্রাউন্ডসম্যানরা। হোম অফ ক্রিকেটের একাডেমি আর মূল উইকেট পরিচর্যার কাজ করে যাচ্ছেন নিরলসভাবে। কদিন আগেই শেষ হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগ। বেশ ধকল গেছে উইকেট আর আউটফিল্ডের ওপর, তাই নতুন ঘাস বসানো হচ্ছে অক্টোবরে ইংল্যান্ড সিরিজ আর 1 মাস পর বিপিএল এর জন্য। জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বরে 3 মাস আমরা যেটা করি, আমরা মাঠের উইকেটগুলোর টপ ড্রেসিং করি। বিভিন্ন বিদেশি সিরিজ খেলা হবে, বিপিএল হবে এবং আমাদের আবার দিয়ে মাঠগুলোর প্রিপারেশন করছি। ঢাকা প্রিমিয়ার লিগে মিরপুরের রান পেতে বেশ বেগ পেতে হয়েছে ব্যাটসম্যানদের। যদিও গ্রাউন্ডস অ্যান্ড ফ্যাসিলিটিস ম্যানেজারের দাবি এবারের উইকেট ছিল স্পোর্টিং, যেখানে ব্যাটসম্যান ও বোলার উভয়ই সুবিধা পেয়েছেন। তবে একই উইকেটে প্রতিনিয়ত ম্যাচ মাঠে গড়ানোয়
হয়তো বজায় রাখা যায়নি উইকেটের মান। কন্টিনিউয়াসলি একটা উইকেটে খেলেন বা একটা মাঠে কন্টিনিউয়াসলি খেলেন, ডেফিনেটলি ইউ উইল গেট দ্য পুর আউটপুট। মানে একটা মাঠে যদি কন্টিনিউয়াসলি খেলা হতে থাকে মাসের পর মাস, ইট ইজ নট এ গুড ফর ক্রিকেট। তো এইগুলো আমরা লক্ষ্য রাখছি। ঘরোয়া আসরগুলোতে মাঠের উপর চাপ কমাতে ঢাকায় বিকল্প মাঠের চিন্তাও করছে ক্রিকেট বোর্ড। সংসদ ভবন মাঠে দেখেছি, যদিও এটা এজ লেভেল খেলার জন্য উপযুক্ত, ইন্টারন্যাশনাল বা আমাদের যে প্রিমিয়ার ফার্স্ট ডিভিশন খেলার জন্য সেই তো বড় ধরনের মাঠ না, বাট টিনটির মাঠ, এটা অনেক বড় মাঠ। ইনশাল্লাহ টিনটির মাঠের ব্যাপারে আমরা কতদূর আমাদের অনেক কথা হয়েছে। শুধু মিরপুরেই নয়, বিসিবির অন্যান্য গুরুত্বপূর্ণ ভেন্যুগুলোতেও চলছে উইকেট আর আউটফিল্ডের পরিচর্যা। নাসির সুলতান, সময় সংবাদ, ঢাকা। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ে র্যাঙ্কিংয়ে এগিয়ে এসেছে ইংল্যান্ড। সর্বশেষ প্রকাশিত আইসিসি র্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে পঞ্চম স্থানে উঠে এসেছে ইংলিশরা। এক ধাপ নেমে গেছে লঙ্কানরা। এছাড়া দলীয় র্যাঙ্কিংয়ে আর কোনো পরিবর্তন আসেনি। 5 ম্যাচের ওয়ানডে সিরিজ 3-0 ব্যবধানে জিতেছে ইংল্যান্ড। সিরিজ শুরু হবার আগে 103 রেটিং পয়েন্ট থাকলেও বর্তমানে তাদের পয়েন্ট 106, আর সিরিজ শেষে হেরে যাওয়ায় 3 পয়েন্ট হারিয়েছে লঙ্কানরা। 102 পয়েন্ট নিয়ে তাদের অবস্থান ষষ্ঠ স্থানে। 98 পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কার পরই আছে বাংলাদেশ। এছাড়া ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষ 10-এ এসেছে মাত্র 2টি পরিবর্তন। 10ম স্থানে থাকা জো রুট 3 ধাপ এগিয়ে অবস্থান করছেন 7ম স্থানে। এই সিরিজ না খেলায় দিলশান নেমে গেছেন 10ম স্থানে। আর পুরো সিরিজে 2 সেঞ্চুরিতে 316 রান করা জেসন রয় 30 ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা 48তম স্থানে আছেন। এছাড়া বোলারদের শীর্ষ 10-এ আসেনি কোনো পরিবর্তন। অলরাউন্ডারদের শীর্ষস্থান ধরে রেখেছেন বাংলাদেশের সাকিব আল হাসান। শ্রীলঙ্কায় ইংল্যান্ড টি-20 সিরিজ প্রসঙ্গ। সাউদাম্পটনে সিরিজের একমাত্র টি-20তে মুখোমুখি হতে যাচ্ছে স্বাগতিক ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 11:30টায়। ওয়ানডে সিরিজ 3-0 জয়ের পর দারুণ আত্মবিশ্বাসী মর্গান রয়রা। সেই আত্মবিশ্বাস ধরে রেখে টি-20 দলে নতুনভাবে ডাক পেয়েছেন বেশ কয়েকজন ক্রিকেটার। এদের মধ্যে পেসার টাইমাল মিলসকে কোচ ট্রেভর বেইলিস চূড়ান্ত স্কোয়াডে রাখার সিদ্ধান্ত নিলেও এখনও তা নিশ্চিত হয়নি। তবে অলরাউন্ডার লিয়াম ডওসন ও টি-20 বিশ্বকাপে খেলা ব্যাটসম্যান ডেভিড মালানকে লঙ্কানদের বিপক্ষে খেলারও সিদ্ধান্ত নিয়েছে ইংলিশরা। পাশাপাশি দল থেকে বিশ্রাম দেওয়া হয়েছে অ্যালেক্স হেইলস, জো রুট ও মঈন আলীকে। এদিকে ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশের পর এবার টি-20তে ঘুরে দাঁড়াতে চায় শ্রীলঙ্কা। দলে উপল থারাঙ্গার পরিবর্তে ডাক পেয়েছেন ধনঞ্জয় ডি সিলভা। পাশাপাশি অফ স্পিনার সুরাজ রানদেভ ও বাহাতি স্পিনার চামিন্দা বারান্দার মধ্যে যে কোনো একজনকে রাখা হতে পারে টি-20 চূড়ান্ত স্কোয়াডে। তবে ওয়ানডে দলের মধ্যে থেকে পেরেরা, গুনাথিলাকা, মেন্ডিস, চান্দিমাল, ম্যাথিউস, প্রসন্ন, সানাকা, প্রদীপ ও লাকমালরা থাকছেন এই ম্যাচে। এদিকে সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী স্পিনার রাম্বু ওয়েলাও এই স্কোয়াডে ডাক পেয়েছেন। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ উদযাপনে বাড়ি ফিরছে নগরবাসী। ট্রেনে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট। ঈদের রাজধানী ফাঁকা হয়ে যাওয়ায় ছিনতাই, চুরিসহ নানা অপরাধ বেড়ে যাবার শঙ্কা। নিরাপত্তা বাড়ানোর দাবি সতর্ক আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এখনো নিশ্চিত নজরদারির বাইরে গুলশানের বেশ কয়েকটি প্রবেশপথ। নিরাপত্তা ব্যবস্থা আশ্বস্ত হতে পারছেন না এলাকাবাসী। তবে আছে তল্লাশির নামে হয়রানির অভিযোগ। ময়মনসিংহের বেলতলিতে পিকআপ খাদে পড়ে নিহত 5, আহত আরও অন্তত 10 জন। এবং সরকারি যাত্রীবাহী স্টিমারের স্টাফ কেবিনগুলোতে অবৈধভাবে যাত্রী পরিবহনের অভিযোগ। কর্তৃপক্ষ নির্বিকার। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি, সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন
স্টার্ট স্পেস SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।